গত 12 জুন 2025 এয়ার ইন্ডিয়া বোয়িং 787 দুর্ঘটনার কবলে পড়ে। এবং প্রায় 260-এর বেশি মানুষ তাদের প্রাণ হারায়। ভারতের ইতিহাসে এই ধরনের প্লেন দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করে এবং এটাই ছিল প্রথম এমন দুর্ঘটনা যাতে করে গোটা দেশ কেঁপে উঠেছিল। এই বোয়িং 787 আহমেদাবাদ প্লেন দুর্ঘটনার যে তদন্তকারী সংস্থা কাজ করছিল, সেই সংস্থা তাদের প্রথম অফিসিয়াল রিপোর্ট সবার সামনে তুলে ধরেছে। আর সেই অফিসিয়াল রিপোর্ট যেটা পাবলিকের সামনে নিয়ে আসা হয়েছে, এই অফিসিয়াল রিপোর্টে এমন কিছু তথ্য রয়েছে যেগুলি অনেকটাই আশ্চর্যজনক। এমন কিছু তথ্য রয়েছে যেখানে বোয়িং কোম্পানি নাকি পাইলটরা কাদের ভুলের কারণে এই প্লেন দুর্ঘটনা হয়েছিল তা উল্লেখ করা রয়েছে। প্রথম আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ইনভেস্টিগেটিং সংস্থা অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এই রিপোর্ট পেশ করার কিছুদিনের মধ্যেই বোয়িং কোম্পানির একটা রেকর্ড তৈরি হয়েছে। বোয়িং কোম্পানির স্টক গত 1 বছরের মধ্যে সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছে। তাহলে কি এবার এই কোম্পানিকে বাঁচানোর জন্য যে দুজন পাইলট ছিলেন, পাইলট এবং কো পাইলট, তাদেরকে দোষী সাব্যস্ত করার জন্যই এই রিপোর্ট সামনে আনা হয়েছে? তাহলে কি বোয়িং কোম্পানির এতে কোনো দোষ নেই? সমস্ত দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে পাইলট এবং কো পাইলটদের উপর। যে সময়টাতে দাঁড়িয়ে পাইলট এবং কো পাইলট দুজনেই নিজেদের পক্ষ তুলে ধরার জন্য এই পৃথিবীতে আর নেই, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই কোম্পানিকে বাঁচানোর উদ্দেশ্যে দুজন পাইলটের ওপর এই দোষগুলি চাপিয়ে দিয়ে কোম্পানিকে বাঁচানোর চেষ্টা চলছে। আজকে সেই এআইবির রিপোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই রিপোর্টের মাধ্যমে আহমেদাবাদ প্লেন দুর্ঘটনার একটা অন্য রূপ, অন্য রহস্য আপনারা দেখতে পাবেন। গত 12 জুন সকাল 11:17 দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে এই এয়ারক্রাফট অর্থাৎ এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 যাত্রী সহ আহমেদাবাদ ল্যান্ড করে ঠিক 11:17 বে 34-এ সেটা ল্যান্ড করানো হয় এবং এই ল্যান্ডিং এর পর একটা কাগজ থাকে, যে কাগজের মধ্যে রীতিমতো পাইলটরা বেশ কিছু অভিযোগ লিখে থাকেন। অর্থাৎ যে পাইলটরা দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত অপারেশন করেছেন তারা বেশ কিছু খামতি, বেশ কিছু তথ্য তুলে ধরেন। কোনো টেকনিক্যাল ফল্ট থাকলে তারা একটা কাগজের মধ্যে সেটা লিখে রাখেন। সেই কাগজে এমন একটা তথ্য ছিল যেটা রিপোর্ট পেশ করার আগে জানা যায়নি। 12 জুন 11:17 দিল্লি থেকে আহমেদাবাদ বে 34-এ ল্যান্ডিং এর পর এই একই এয়ারক্রাফট, যে এয়ারক্রাফট 12 জুন বিধ্বস্তভাবে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, সেই এয়ারক্রাফটের কিছু টেকনিক্যাল সমস্যার অভিযোগ এসছে। যেখানে রিপোর্টে উল্লেখ রয়েছে, সেই অভিযোগের মধ্যে লেখা ছিল স্ট্যাব পজ XDCR, যেখানে স্ট্যাবের অর্থ হচ্ছে স্টেবিলাইজার, POS এর অর্থ হচ্ছে পজিশন এবং XDCR এর অর্থ হচ্ছে ট্রান্সডিউসার। অর্থাৎ সেই ক্রিউ অভিযোগ করে এই বোয়িং 787 এর স্টেবিলাইজার পজিশন অর্থাৎ একটি এয়ারক্রাফটের ঠিক পেছনে যে হরাইজন্টাল অংশ থাকে তার পজিশনের বিষয় তারা আগে থেকে কোনো ইনফরমেশন পাননি এবং সেই পজিশন এর কোনো ইনফরমেশন তাদের কাছে আসছিল না। পরবর্তী সময় এটাকে ফিক্স করানো হয়। 12 জুন 12:10 এই টেকনিক্যাল সমস্যা সারিয়ে নেওয়ার পর সেটাকে পরবর্তী উড়ানের জন্য তৈরি বলে কিন্তু একটা গ্রিন টিক দিয়ে দেওয়া হয়। যারা অপারেশন করবেন পাইলট এবং কো পাইলট, তারা মুম্বাইয়ের নিবাসী। তারা ঠিক একদিন আগে মুম্বাই থেকে আহমেদাবাদ এসেছিলেন। অর্থাৎ পাইলট এবং কো পাইলট তারা দুজনেই পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম পেয়েছেন। অপারেশনে যাওয়ার আগে অর্থাৎ বিমান উড্ডয়নের আগে এই পাইলট কো পাইলট সহ প্রত্যেকের একটা ব্রিথ টেস্ট করানো হয়, অর্থাৎ তারা অ্যালকোহল নিয়েছেন কিনা সেটা দেখা হয়। আর এই ব্রেথ টেস্টে পাইলট এবং কো পাইলট একেবারেই উত্তীর্ণ হন। অর্থাৎ না তো তাদের কোনো মেন্টাল স্ট্রেস ছিল, তারা সম্পূর্ণরূপে বিশ্রাম নিয়েছিলেন এবং সেখানে
কোনো ধরনের মাদক সেবন তারা করেননি, অর্থাৎ তারা সম্পূর্ণরূপে ফিট ছিলেন। আহমেদাবাদ এয়ারপোর্টে ঠিক 12:35 পাইলট এবং কো পাইলটদের ক্যামেরায় দেখা যায়। সেখানেও তাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব স্বাভাবিক ছিল। এবার পরবর্তী যাত্রায় যাওয়ার আগে ফিউল ভরা শুরু হয়। তথ্য বলছে ফিউল ভরার আগে যে ওজনটা ছিল, ফিউল ভরার পর তার ওজন অনেকটা বেড়েছে এবং যে ম্যাক্সিমাম লিমিট থাকে তার মধ্যেই ফিউল ভরার পর পুরো এয়ারক্রাফটের ওজন ছিল। ফিউল ভরার আগে এয়ারক্রাফটের ওজন ছিল 54,200 কেজি। ফিউল ভরার পর এই এয়ারক্রাফটের ওজন হয়ে দাঁড়ায় 2,13,401 কেজি, যেখানে ম্যাক্সিমাম রেঞ্জ লেখা রয়েছে 2,18,183 কেজি। অর্থাৎ ফিউল ভরার পর এয়ারক্রাফটের ওজন স্বাভাবিক ছিল। ভারতীয় সময় 1:38:39 এই বোয়িং 787 যাত্রী সহ টেক অফ করে, যেখানে কো পাইলট এই বিমান চালাচ্ছিলেন এবং অপারেট করছিলেন পাইলট। দুপুর 1:38:44 এই এয়ারক্রাফট তার সর্বোচ্চ স্পিডে পৌঁছায়, যেটা ছিল 180 নটস। এয়ারক্রাফট ম্যাক্সিমাম স্পিডে পৌঁছানোর পর হঠাৎ করে ইঞ্জিন 1 এবং ইঞ্জিন 2 1 সেকেন্ড অন্তর তাদের কাট হয়ে যায়, ইঞ্জিন কাট অফ হয়ে যায়। প্রথমে ইঞ্জিন 1 কাট অফ হয়, তার ঠিক 1 সেকেন্ড পর ইঞ্জিন 2 কাট অফ হতে দেখা গেছে, যেটা AAIB রিপোর্ট বলছে। যে ছবিগুলি আমরা দেখেছিলাম সেই ছবিগুলিতে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল একটা নির্দিষ্ট উচ্চতা লাভ করার পর তারপর থেকে কিন্তু এই এয়ারক্রাফট নিচের দিকে নামতে শুরু করে, অর্থাৎ এয়ারক্রাফট পুরো এয়ারপোর্টের যে বাউন্ডারি সেটা বেরিয়ে যাওয়ার আগেই কিন্তু সেটা নিচে নামতে শুরু করে। তথ্য বলছে, রিপোর্ট বলছে ইঞ্জিন 1 আগে কাট অফ হয়, তার 1 সেকেন্ড পর ইঞ্জিন 2 কাট অফ হয়। আর সেখানে ব্ল্যাক বক্সে ধরা পড়ে একটা রেকর্ডিং, যেখানে একজন পাইলট অপরকে প্রশ্ন করছিলেন, তুমি কেন এটা কাট অফ করলে? পরবর্তীতে আরো একজন পাইলট রিপ্লাই দিয়েছেন, উত্তর দিয়েছেন, আমি এটা করিনি। বাংলায় আমি ট্রান্সলেট করে আপনাদেরকে বললাম, যেখানে একজন পাইলট জিজ্ঞেস করছেন যে তুমি কেন এটা করেছো, তুমি কেন কাট অফ করেছো, এবং দ্বিতীয় পাইলট জবাব দিয়েছেন, আমি এটা করিনি। এরপর কি কথা হয়েছে পাইলটদের, এর কোনো তথ্য এই রিপোর্টে নেই। অর্থাৎ একটা অসম্পূর্ণ তথ্য রিপোর্টে দেওয়া রয়েছে, যে একজন পাইলট জিজ্ঞেস করছেন যে তুমি কেন কাট অফ করেছো, অপরজন বলছেন আমি করিনি। তাহলে কে করেছে, কারা করেছে, কিভাবে হয়েছে? এবার কিছু অ্যাজাম্পশন ইতিমধ্যে তৈরি করা হচ্ছে যে কি হতে পারে, সম্ভাব্য কি ভাবে এই ফিউল কাট হয়েছে। এবার আপনাদের এটাও জানিয়ে রাখি যে যখন ফিউল কাট করা হয় তখন ফিউল ইঞ্জিনে প্রবেশ করতে পারে না এবং খুব স্বাভাবিকভাবেই ইঞ্জিন অফ হয়ে যায়। কিন্তু বিভিন্ন এক্সপার্টরা বলছেন যে গ্রাউন্ডে থাকাকালীন সময় কোনোভাবেই ইঞ্জিন 1 বা ইঞ্জিন 2 সেটাকে কাট অফ করা যায় না। তাহলে কারাই কাট অফ করলেন? সম্ভাব্য যে বিভিন্ন, আমরা বলতে পারি অ্যাজাম্পশন বিভিন্ন তৈরি করা হচ্ছে, যে এক, হয়তো পাইলট ইচ্ছে করে ফিউল কাট অফ করেছেন, দ্বিতীয়ত হয়তো ভুলবশত কাট অফ হয়েছে, ভুলবশত হাত লেগে কাট অফ হয়েছে, এটা হতে পারে। তৃতীয়ত এই ফিউল সুইচগুলিতে কোনো সমস্যা ছিল যার কারণে কাট অফ হয়েছে। তাছাড়া এই রিপোর্টে এই তথ্য দেওয়া নেই যে কে প্রশ্ন করেছিলেন এবং কে পরবর্তীতে উত্তর দিয়েছিলেন। কোন পাইলট প্রশ্ন করেছিলেন যে আপনি কেন কাট অফ করলেন এবং কোন পাইলট উত্তরে বলেছিলেন যে আমি এটা করিনি। এই তথ্যও কিন্তু এই রিপোর্টের মধ্যে দেওয়া নেই। অর্থাৎ সম্পূর্ণভাবে কোম্পানির ওপর থেকে দায় সরিয়ে দুজন পাইলটের ওপর তার দায়ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই পাইলটরা হয়তো ভুলবশত, না হলে ইচ্ছে করে এমনটা করেছেন, এভাবেই রিপোর্টটাকে সাজানো হয়েছে বলে এক্সপার্টরা দাবি করছেন। কিছু তথ্য এমনটাও বলছে যে পাইলট এবং কো পাইলটদের মধ্যে কেউ একজন হয়তো মানসিক অবসাদে ভুগছিলেন, মেন্টালি অনেকটা তিনি আনফিট ছিলেন, যার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এবং আত্মহত্যা করার জন্যই তিনি এই কাজটি করেছেন। অর্থাৎ ইচ্ছে করেই তিনি এই ফিউল রান থেকে সেটাকে কাট অফে নিয়ে এসেছেন। কিন্তু এটা কেন হবে? এবার আমরা যদি আপনাদের পাইলট এবং কো পাইলটদের হিস্ট্রি আপনাদের দেখাই, তাহলে সেখানে যিনি পাইলট ছিলেন ওনার প্রায় 15,000 ঘন্টার এক্সপিরিয়েন্স রয়েছে এবং তিনি খুব সামনেই রিটায়ারমেন্টের প্ল্যান নিচ্ছিলেন। রিটায়ারমেন্টে যাবেন, রিটায়ার করবেন, এমনটা ওনার প্রস্তুতি ছিল। তাহলে সেই ব্যক্তি কি কারণে
আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। দ্বিতীয় যে পাইলট ছিলেন, যিনি কো পাইলট ছিলেন, ওনারও প্রায় 3400 ঘন্টার এক্সপিরিয়েন্স ছিল। একজন যুবা যিনি খুব প্যাশনেট ছিলেন, মানসিক অবসাদে ভুগছিলেন না, এই রিপোর্ট বা ওনার কোনো এমন হিস্ট্রি নেই এই ধরনের। তাহলে কেন তাদের উপরে এই দোষগুলি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে? দ্বিতীয় যে সম্ভাব্য একটা ঘটনার দাবি বিভিন্ন জায়গায় উঠছে যে হয়তো ভুলবশত হাত লেগে এটা রান থেকে কাট অফে চলে গেছে সুইচ, ইঞ্জিন 1 এবং ইঞ্জিন 2। এক্ষেত্রে এক্সপার্টরা বলছেন, বিভিন্ন পাইলট অ্যাসোসিয়েশনরা, অল ইন্ডিয়া পাইলট অ্যাসোসিয়েশন বা অন্যান্য যারা পাইলট অ্যাসোসিয়েশন, তারা রীতিমতো চ্যালেঞ্জ করছেন যে এভাবে ভুলবশত হাত লেগে ইঞ্জিনের সুইচ কখনোই অফ হতে পারে না। তার কারণ সেখানে একটা লকিং সিস্টেম থাকে, অর্থাৎ স্বাভাবিকভাবে এটা ওপর নিচে ওঠানামা করে না। তার জন্য প্রথমে সেটাকে একটু টান দিয়ে উপরে তুলতে হয়, তারপরে সেটাকে ওঠানামা করাতে হয়। ভুলবশত হাত লেগে হয়তো বা একটা ইঞ্জিন অফ হতে পারে, কিন্তু দুটো ইঞ্জিন একসাথে 1 সেকেন্ড অন্তর অন্তর কি করে অফ হলো, কি করে কাট হলো, এটা কোনোভাবেই সম্ভব নয়। তৃতীয় যে অ্যাজাম্পশনটা, এটা নিয়ে এআইবিবি অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তারা কথাই বলছে না। সেটা হচ্ছে যে এই সুইচের মধ্যে কোনো গন্ডগোল ছিল। 2018 সালে এই বোয়িং 787 এর এয়ারক্রাফট গুলি রয়েছে, এই এয়ারক্রাফট গুলিতে এই সুইচ এর সমস্যা নিয়ে প্রচুর অভিযোগ কিন্তু জমা পড়েছিল যে এই সুইচগুলির লকিং সিস্টেম কাজ করছে না। এবং পরবর্তী সময় তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে বিভিন্ন এয়ার এজেন্সিগুলি, এয়ার ইন্ডিয়ার মতো এজেন্সিগুলি, তারা যেন তাদের এয়ারক্রাফটে থাকা এই সুইচের লকিং সিস্টেম যেন তারা চেক করে। কিন্তু পরবর্তী সময় এয়ার ইন্ডিয়া তাদের এই সুইচে থাকা লকিং সিস্টেম এই ইন্সপেকশন করেনি, বা লকিং সিস্টেম তারা সেখানে ইন্সপেকশনে যায়নি বা সেটা চেক করেনি। এটা এয়ার ইন্ডিয়া স্বীকার করেছে এবং এয়ার ইন্ডিয়া এটাও জানিয়েছে যে এটা বাধ্যতামূলক ছিল না, তার কারণে তারা সুইচের লকিং সিস্টেমটা দেখেননি। কেনই বা পাইলটরা নিজের ইচ্ছে পাওয়ার কাট করবেন, ইঞ্জিন ফিউল কাট করবেন? তাহলে কি বোয়িং কোম্পানিকে বাঁচানোর জন্যই বারবার পাইলট এবং কো পাইলটকে সামনে দাঁড় করে রাখানো হচ্ছে, যেহেতু তারা নিজেদেরকে ডিফেন্ড করার জন্য এই পৃথিবীতে নেই? বিভিন্ন সংস্থা এমনটাও দাবি করছে যে হয়তো সফটওয়্যার ম্যালফাংশন হয়েছে, যার কারণে যে তথ্যটা এআইবিবির কাছে এসছে তাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে, ব্ল্যাক বক্সের ইনভেস্টিগেশনের মাধ্যমে, যে 1 সেকেন্ড অন্তর অন্তর ফিউল, ইঞ্জিন 1 এর ফিউল এবং ইঞ্জিন 2 এর ফিউল কাট অফ হয়েছে, সেটা ভুল হতে পারে। এবং একজন চ্যালেঞ্জ করে দাবি করেছেন, যে একজন পাইলট তিনি চ্যালেঞ্জ করেছেন যে 1 সেকেন্ড অন্তর অন্তর দুটো ফিউলের পাওয়ার কাট বা ইঞ্জিনের ফিউল কাট করে দেখান। ইঞ্জিন 1 এর ফিউল কাট করা, তারপর ইঞ্জিন 2 এর ফিউল কাট করা, তাও আবার 1 সেকেন্ডের মধ্যে, সেটা কোনোভাবেই সম্ভব নয়। তিনি চ্যালেঞ্জ করেছেন বিভিন্ন এয়ারক্রাফট সংস্থাকে। তাহলে কি হয়েছিল সেদিন? একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর যখন দেখা গেল যে ইঞ্জিন 1 এবং ইঞ্জিন 2 এর যে ফিউল রয়েছে সেটা রান পজিশন থেকে কাট অফ পজিশনে চলে গেছে, এবং ঠিক তখনই একজন পাইলট অপরজনকে জিজ্ঞাসা করেছেন, আপনি এটা কেন করলেন? উত্তরে তিনি বললেন, আমি এটা করিনি। কে কাকে প্রশ্ন করেছেন তার তথ্য এখনো পাওয়া যায়নি। এবং এই প্রশ্নের পর আর কি কোনো কথোপকথন হয়েছে, আর কি কোনো কথা হয়েছে পাইলটদের মধ্যে? এবং যদি কোনো পাইলট ইচ্ছে করেই এই কাজটা করে থাকেন, তাহলে পরবর্তীতে আবার সেটাকে কাট অফ পজিশন থেকে 9 সেকেন্ডের মাথায় সেটাকে আবারও নিয়ে যাওয়া হলো রান পজিশনে। তাহলে যদি কোনো পাইলট নিজের ইচ্ছা এটা করে থাকেন, তাহলে তিনি কেন আবার সেটাকে কাট অফ পজিশন থেকে আবার রান পজিশনে নেবেন? এবং আপনাদের এটাও জানিয়ে রাখি যে যখন এই কথোপকথন চলছিল পাইলটদের মধ্যে, ঠিক তার কিছু সেকেন্ডের মাথায় ইঞ্জিন 1 কাট অফ পজিশন থেকে আবারও রান পজিশনে চলে যায়, তারপর ইঞ্জিন 2 আবারও কাট অফ পজিশন থেকে রান পজিশনে চলে যায়। কিন্তু সেখানে একটা গন্ডগোল দেখা যায় যে ইঞ্জিন 1 ঠিকভাবে কাজ করলেও ইঞ্জিন 2 ঠিকভাবে কাজ করছিল না। তখনই আরএটি র্যাট অর্থাৎ হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে, আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিও ফুটেজে, সেখানে র্যাট দেখা গেছে, এবং সেই র্যাট তখনই কাজ করে যখন ইঞ্জিনের মধ্যে কোনো ম্যালফাংশন ঘটে। যখন ইঞ্জিন সঠিকভাবে কাজ করে না, তখনই কিন্তু সেটা একটা সেকেন্ডারি মেথড হিসাবে কাজ করতে দেখা গেছে, এবং ছবিতেও কিন্তু সেটা ধরা পড়েছে। তাহলে বারবার যে পাইলটদের ওপর দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে, যদি পাইলটরাই দোষী হতেন বা তাদের মধ্যে কেউ একজন যদি আত্মহত্যার পথ বেছে নিতেন, তাহলে কেন পরবর্তী সময় এই সুইচগুলিকে কাট অফ পজিশন থেকে আবারও রান পজিশনে নেওয়ার চেষ্টা তারা করলেন?
চাইলে সেখানে এটা নাও করতে পারতেন। বারবার যে মানসিক অবসাদের কথা বা মেন্টাল স্ট্রেসের কথা বা মেন্টালি আনফিট হওয়ার কথা বলা হচ্ছে, তাদের কাছে যথেষ্ট এক্সপিরিয়েন্স ছিল এবং অন্যান্য পাইলটরাও কিন্তু এই সমস্ত রিপোর্ট দেখার পর খুশি নন। তারা এটা বলছেন যে কোম্পানির কোনো ম্যালফাংশন, সফটওয়্যার ম্যালফাংশন, পুরো এয়ারক্রাফটের কোনো টেকনিক্যাল ফল্টটাকে সম্পূর্ণভাবে পাইলটদের অভিজ্ঞতার ওপর, পাইলটদের ক্ষমতা দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং তাদের ওপর একের পর এক এলিগেশন, একের পর এক অভিযোগ তুলে দেওয়া হচ্ছে। কেন? তার কারণ তারা নিজেদেরকে ডিফেন্ড করার জন্য, নিজেদের পক্ষ তুলে ধরার জন্য বা সেদিন সেখানে ঠিক কি হয়েছিল তা জানানোর জন্য তারা সেখানে নেই। আরো একটা বিষয়, যে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে, সেই ব্ল্যাক বক্সের যে রেকর্ডিং সেটা এআইবির কাছে অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর কাছে রয়েছে। তো সেটা কেন পাবলিক করা হচ্ছে না? আর কি কোনো কথোপকথন হয়েছিল পাইলটদের মধ্যে? এর আগে কি কোনো কথোপকথন হয়েছিল পাইলটদের মধ্যে? সেটা কেন জানানো হচ্ছে না? যদিও বা এই ইনভেস্টিগেশন ব্যুরো জানাচ্ছে এটা একটা প্রাথমিক তদন্ত, তাহলে কি পরবর্তীতে যখন ডিটেইলে আরো তদন্ত হবে, আরো নতুন কিছু তথ্য বেরিয়ে আসবে? কিন্তু এত কিছুর মধ্যে কোথাও কিন্তু বোয়িং 787 বা কোম্পানির বিরুদ্ধে কোনো কিছুই এই রিপোর্টে লেখা নেই যে কোম্পানি এই ধরনের ম্যালফাংশন বা তাদের সুইচ লকিং ব্যবস্থাকে চেক করার বিষয়, এই সমস্ত কিছু কেন দেখেনি। তাছাড়া এয়ার ইন্ডিয়াকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের সুইচের লকিং সিস্টেম চেক করার জন্য, সেটা তারা কেন করেনি? সে বিষয়ে কেন কোনো অ্যাকশন নেওয়া হয়নি এখনো? আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছে। আমাদের পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।